সকালবেলা হর্ষিলকে টাটা করে আমরা স্টার্ট করলাম গঙ্গোত্রীর দিকে। হর্ষিল থেকে গঙ্গোত্রী 25 কিলোমিটারের পথ। রাস্তা অপূর্ব সুন্দর। গ্রেটার হিমালয়ের সেই প্রতি মুহূর্তে মুগ্ধ করে। ভোরবেলা পাহাড়ের ফাঁক দিয়ে সূর্য উঠছে, আর সেই সূর্যের আলো পড়ে প্রত্যেকটা পাহাড়ের শৃঙ্গগুলো ঝকঝক করে উঠছে। চারদিকে বড় বড় পাইন, দেওদারের জঙ্গল, তাদের মাথা ফাঁক দিয়ে, তাদের পাতার ফাঁক দিয়ে সেই সূর্যের আলো ছড়িয়ে পড়ছে চারদিকে। গভীর গিরিখাত, আর সেই গিরিখাত বেয়ে বয়ে আসছে নদী, আমাদের ভাগীরথী। আমরা চলেছি আজ ভাগীরথীর উৎস সন্ধানে। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ থেকে গঙ্গা নদীর উৎপত্তি। ভাগীরথী নাম নিয়ে গঙ্গা, এই অংশটা ভাগীরথী নাম নিয়ে গোমুখ থেকে নিচের দিকে নেমে যায় এবং তারপরে দেবপ্রয়াগে এটি অলকানন্দার সাথে যুক্ত হয়ে গঙ্গা নাম নিয়ে নিচের দিকে নেমে আসে। সেই গঙ্গোত্রীর দিকে আমরা এগিয়ে চলেছি। চারিদিকে অপূর্ব উঁচু উঁচু বিশাল গ্রেটার হিমালয়ের সেই শৃঙ্গ, মাঝখান দিয়ে গভীর গিরিখাত, আর সেই গিরিখাত বেয়ে বয়ে আসছে পার্বত্য নদী। আমরা জানি নদীর ঊর্ধ্বগতিতে যেরকম তার বিস্তার কম থাকে কিন্তু তার স্রোত বেশি থাকে, সেই রকমই বয়ে চলেছে নীল জলের স্বচ্ছ সলিলা গঙ্গা। অনেকক্ষণ রাস্তার একটা জায়গায় এত ভালো লাগলো, নেমে পড়লাম। ঝিরিঝিরি হাওয়া বইছে, গাছের পাতাগুলো নড়তে থাকছে, তার মাঝখানে কিছুক্ষণ দাঁড়ালাম। একটা অদ্ভুত প্রশান্তি, একটা অদ্ভুত ভালো লাগা, ঠান্ডার হাওয়া, তার সামনে এইভাবে নদীর বয়ে চলা একান্তে, এটা একটা আলাদাই সৌন্দর্য। আবার এগিয়ে চললাম পথ দিয়ে। দূর থেকে মাঝে মাঝে মেঘে ঠেকে আসছে, পাহাড়ের পাদদেশে অব্দি মেঘ চলে আসছে, পাহাড়ের মাথাগুলো ঢেকে যাচ্ছে শৃঙ্গগুলো মেঘের পুঞ্জ পুঞ্জ মেঘে। আবার কখনো তাদের মাঝখান দিয়ে বয়ে আসছে নদী, নদীর ওপরে সূর্যের কিরণ পড়ে ঝকঝক করছে। দূরে মাঝে মাঝে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের চূড়া। এসে গেলাম গঙ্গোত্রী। গঙ্গোত্রীর উচ্চতা মোটামুটি 10,200 ফিটের মতন। এই গঙ্গোত্রীতেই 4 ধামের এক সবচেয়ে অন্যতম ধাম মা গঙ্গার মন্দির রয়েছে গঙ্গোত্রীতে। একটা কথা এই সময় আপনাদের বলে রাখা উচিত যে এই 4 ধাম যাত্রার ক্ষেত্রে কিন্তু আগে রেজিস্ট্রেশনটা করিয়ে রাখলে ভালো হয়। অনলাইন রেজিস্ট্রেশন, উত্তরাখণ্ড ট্যুরিজমের যে বিভাগ আছে সেখানে, সেই অনলাইনে ঢুকে সেখান থেকে 4 ধাম রেজিস্ট্রেশনটা করিয়ে নেবেন। সেখানে ডেট এবং কোথায় কোথায় কবে যাবেন মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট ডেট অনুযায়ী ফিক্সড করে ওখানে দিয়ে দেবেন। সেই অনুযায়ী আপনারা ট্যুর প্ল্যানটা সাজাবেন। আমরা আগে এটা অনলাইন বুকিং করে এসেছিলাম, তা না হলে উত্তরকাশীতেও এটা করা যায়। এসে গেলাম গঙ্গোত্রী। গঙ্গোত্রী যেখানটায় বাস স্ট্যান্ড, সেখান থেকে গঙ্গোত্রী মন্দিরটাই 500 মিটার মতন হেঁটে যেতে হবে। মাঝখান দিয়ে রাস্তা, দুপাশে অজস্র দোকান, হোটেল। এখানে অনেক ছোট ছোট হোটেল আছে, আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব, আপনারা দেখে নিতে পারেন তার ফোন নাম্বার সহ। এছাড়াও বেশ লাক্সারিয়াস হোটেলও কিছু আছে, তবে এখানে সাধারণ আপনি তো আর 5 স্টার হোটেল এখানে পাবেন না। এখানে মেইনলি মা গঙ্গার পাড়ে এই যে গঙ্গা মন্দির, তার সৌন্দর্য অতুলনীয়। সেখানেই বসে সারাদিন কেটে যায়। সকালবেলা আর সন্ধেবেলা 6টার সময় আরতি হয়, সন্ধ্যারতি হয়। বিপুল বেগে বয়ে আসছে ভাগীরথী। এই ভাগীরথীতে কদিন আগে খুব বড় একটা বন্যা হয়েছিল, সেই জন্য পাড়টা একটু ভেঙে গেছে। বিপুল বেগে তার জলধারা বয়ে আসছে, স্বচ্ছ সলিলা, সবুজ জল আর বরফের মতন ঠান্ডা। প্রচণ্ড খরস্রোতা নদী, তার উৎস মুখ থেকে সবেমাত্র সে যাত্রা করেছে। তাই রবীন্দ্রনাথের সঙ্গে বলতে ইচ্ছা করে সেই নদীর কবিতাটা।
কবে বাহিরিল ধীরে ধীরে, মনে ভাবিল যা আছে ভবে, সবই দেখিয়া লইতে হবে। তাই ঝুরু ঝুরু ঝিরি ঝিরি, নদী বাহিরিল ধীরে ধীরে। তাই সেই বরফের পাহাড় ভেঙে সেই নদীর নতুন যাত্রা, তার নবজন্ম, তার নতুন যাত্রা পথের প্রথম। নদীর পাড়ে আমরা হাত মুখ ধুয়ে নিয়ে আগে পুজো দিয়ে নেব। পাশেই গঙ্গা মন্দির, ধবল স্বচ্ছ গিরিশ্রেণী দেখা যাচ্ছে, সামনেই সুদর্শন পাহাড়, সুদর্শন পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে সর্বক্ষণের সঙ্গী। আরেকটু এগিয়ে গিয়ে 9 কিলোমিটার মতন চাইবাসা, চাইবাসা থেকে 5 কিলোমিটার ভুজবাসা। ভুজবাসা থেকে আপনারা ভাগীরথী থ্রি সিস্টার্স একদম পরিষ্কার একদিকে, আরেকদিকে শিবলিঙ্গ পাহাড়। গোমুখ অব্দি না গেলে ওখান থেকেই দেখতে পাবেন। আর ওখান থেকে আরও 4 কিলোমিটার গেলে মোট 18 কিলোমিটার হচ্ছে গোমুখের যাত্রা। মন্দিরের চারপাশটা খুব সুন্দর করে সাজানো। একদিকে এই যে গঙ্গাকে নিয়ে এসেছিলেন শিব তার জটায় জাহ্নবীকে, সেই ছবি দূরে দেখা যাচ্ছে। এই এক পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা জিএমভিএনের একটা গেস্ট হাউস আছে একদম মন্দিরের পাশে। আরেকটা গেস্ট হাউস আছে পুলের ওপারে। তার পাশেই কালী কমলিওয়ালা ধর্মশালা, এই মন্দির ধবল সব সাদা অপূর্ব সুন্দর মন্দিরটা লাগে নীল আকাশ আর পাহাড়ের ব্যাকগ্রাউন্ডে। ভিতরে মা গঙ্গা, এখন বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, মন্দিরে সেরকম ভিড় নেই, পরিষ্কার মাকে দেখা যাচ্ছে। পিতলের মতন গৌরিক বর্ণের সোনার মূর্তির মতন মূর্তি। আমরা লাইনে দাঁড়িয়ে পুজো দিলাম, বেশি লাইন নেই, একদমই অল্প, খুব সুন্দর করে পুজো দিলাম। এছাড়াও বাইরে প্রথমে একজন পান্ডাজি, তিনি গঙ্গার জল একটা পাত্রে ভরে সেখানে আগে পুরো গঙ্গা মন্ত্র পাঠ করিয়ে পুজো দিলেন। তারপরে ভেতরে গিয়ে ভেতরে যে পূজারী থাকেন তার কাছে আপনি নামগোত্র সহ পুজো দিতে পারেন, বাইরেও দিতে পারেন। এখানে সুন্দর করে পুজো দিয়ে এই উল্টো দিকেই নাটমঞ্চ, সেখানে বসে থাকা যায়, ঘন্টার পর ঘন্টা এখানে বসেই কাটিয়ে দেওয়া যায়। এই ঠিক পাশে আরেকটা সাদা মন্দির, ওটা হচ্ছে শিবের মন্দির, মহাদেবের মন্দির, ওখানে পুজো দিয়ে। আর এই চারপাশটায় এই ছোট্ট মন্দির চত্বর, কিন্তু ভীষণ সুন্দর। পিছন দিকটায় নদী, এই মন্দিরের পিছন দিকে একটু এগিয়ে আসলেই এটা স্নানঘাট। এখানে পরপর খুব সেদিকটা বেশ নিরিবিলি, এখানেও কিছু থাকার জায়গা আছে। স্নানঘাটের পাশে পরপর সিঁড়ি বাঁধানো রয়েছে, সেখানে বসা যায়। আর এই যে দূরে চলে যাচ্ছে যেটা, এটা হচ্ছে গোমুখের পথ। এই যে বাঁধানোর একটা পথ দেখা যাচ্ছে উঠে গেছে, এটাই হচ্ছে গোমুখ যাবার পথ। তো আমার ছেলের একটু প্রবলেম হচ্ছিল, হাই অল্টিটিউড সিকনেস, সেজন্য ওর পালস স্পিড খুব বেড়ে গেছিলো। ওকে বসিয়ে রেখেই আমি একটুখানি আমরা গোমুখের পথে, এখান থেকে 2 কিলোমিটার মতো গেলে গোমুখ ন্যাশনাল পার্ক যেটা, সেটা শুরু হবে, গঙ্গোত্রী ন্যাশনাল পার্ক। 2 কিলোমিটার মতন যেয়ে তারপর সেখান থেকে হাঁটাটা শুরু হবে। সবটা মিলেই 5 কিলোমিটার, 9 কিলোমিটার হচ্ছে চাইবাসা, মানে ওই ন্যাশনাল পার্কের মুখ থেকে 7 কিলোমিটার মতো যাত্রা শুরু করলাম। এই প্রথম দিকে সিঁড়িগুলো খুব উঁচু উঁচু, সেই উঁচু উঁচু সিঁড়ি বেয়ে প্রথম দিকে হাঁটা শুরু করলাম। এত ভালো লাগছে, ঝিরিঝিরি ঠান্ডা বাতাস বইছে, আর বড় বড় গাছ, পাইনের গাছ, আর ওই দূরে দেখুন তলা দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, একটা অদ্ভুত ভালো লাগছে। দূরে ওই মন্দির, গঙ্গোত্রী মন্দির, নিচ দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে, ঠান্ডা বাতাসে পাইন গাছগুলো দোল খাচ্ছে, নিজের মতন এগিয়ে চলা। পথে যেতে যেতে 2-1জন পথিক, 2-1জন ট্রাভেলার্স তারা ফিরছেন, তাদের কারো পিঠে ব্যাগ, কখনো 2-1জন পোর্টার ব্যাগ নিয়ে ফিরছেন। আবার পথে হেঁটে হেঁটে চলা, শুধু নীরবতা, এখানে যেন কথা বলতে ভালো লাগে না। ওই স্নানঘাট আর মা গঙ্গা এগিয়ে গেছে গঙ্গোত্রী মন্দিরের দিকে। আমরা আস্তে আস্তে একটু একটু করে সামনের দিকে এগোতে থাকি, দেখা যাক কত দূর অবধি যেতে পারি। শুরু হলো এই গোমুখের দিকে যাত্রা। এই
সিঁড়ির রাস্তাটা শেষ হওয়ার সাথে সাথে সরু পাথর বিছানো রাস্তায় এখানে রাস্তা সেরকমভাবে সঠিকভাবে তৈরি নেই, কিন্তু প্লেন, উতরাই নেই, কোনো কষ্ট নেই এটা উঠতে, চড়াই উতরাই নেই, প্লেন রাস্তা। একপাশে সুউচ্চ হিমালয়ের বুকে গভীর সবুজ গাছপালা, পাইন, চির, ম্যাগনোলিয়া, আকাশ ছুঁয়েছে যেন মাটি থেকে, অনেক উঁচুতে তাদের উড়বার তাগিদ। কবেকার পুরনো সে সমস্ত গাছ, তাদের বয়স কি জানি কত। গাছের ছাল, গাছের গঠন দেখলেই বোঝা যায় বহু পুরনো মোটা মোটা গুড়ির গাছ। পথ চলে গেছে, আর নিচ দিয়ে, অনেক নিচ দিয়ে ভাগীরথী বয়ে চলছে। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার মধ্যে দিয়ে বেশ ছায়াচ্ছন্ন পথটা, নিরিবিলিতে এগিয়ে চলা। মনে হয় জগতে কোথাও কোনো তারা নেই, বড় শান্তি। দু একজন করে মানুষ আসছে, কেউ হয়তো গোমুখ তপোবন ট্রেক সেরে ফিরছে। গঙ্গোত্রী থেকে গোমুখের ডিস্টেন্স মোটামুটি 18 কিলোমিটার মতন। গঙ্গোত্রী 10,200 ফিটের মতন, আর গোমুখ 13,200 ফিটের মতন। মোটামুটি 3,000 ফিটের ডিফারেন্স, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এই 18 কিলোমিটার রাস্তাতে, মানে সঠিকভাবে তৈরি রাস্তা না, কোনো পাথরের ওপর দিয়ে যেতে হবে, একদম নেচারের ওপর দিয়ে, নেচারের মধ্যে দিয়েই পথ চলা। কোথাও ছোট ছোট পাথরের চাই, তার উপর দিয়ে পা ফেলে চলা, মাঝখান দিয়ে ঝিরিঝিরি করে বয়ে যাচ্ছে নদী, ছোট্ট ছোট্ট সাঁকো কাঠের গুঁড়ি দিয়ে। বেশ চাইবাসা অব্দি রাস্তা তাও ভালো। এরপরে চাইবাসার পরে যে 5 কিলোমিটার ভুজবাসার কাছে, চাইবাসার পর থেকেই পরিবেশটা, গাছপালা অনেক চেঞ্জ হয়ে যায়। চাইবাসা অব্দি সবুজ ঘন অরণ্য, তারপরেই পাথরের ভূভাগ শুরু। এবং এইখানটাই প্রায় 2 কিলোমিটার, চাইবাসা থেকে প্রায় আরও 2 কিলোমিটার গেলে একদিকে আমরা দেখতে পাবো ভাগীরথী 3 সিস্টার্স। এরপরে একটা ঝুড়ো পাথরের অঞ্চল রয়েছে, সেজন্য অনেকে এখানে হেলমেট নিয়ে যান। উপর থেকে অনবরত সেই ঝুড়ো পাথর, ঝুড়ো পাথর পড়তে থাকে। এই জায়গাটাকে কেউ প্রায় 1 কিলোমিটার মতো স্পিডে এগিয়ে যেতে বলা হয়। যেন পাথরের মরুভূমি, ছোট 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 অসংখ্য পাথরের মরুভূমি। এই অঞ্চলটায় কিন্তু গাইড মাস্ট, মানে পুরো পথটাই গাইড মাস্ট। গাইড তো একজন নিতেই হবে, গাইড ছাড়া আপনি এই পথে যেতেই পারবেন না। আপনাকে প্রত্যেকে আগে পারমিটের সাথে একজন গাইড থাকতে হবে, এছাড়া পোর্টার। যদি নিজের মাল নিজে ক্যারি করতে পারেন ভালো, নইলে একজন পোর্টার। এই শোনার কথা আছে, অনেক আগেই শুনেছিলাম, আমার আজ থেকে প্রায় 20 বছর আগে যখন আমার পিসিরা এসেছিলেন, শুনেছিলাম এই ঝুড়ো পাথরের অঞ্চলে একবার প্রবল তুষারঝড় শুরু হয়। 3টে ছেলে, তারা কোথায় হারিয়ে যায় পথ চিনতে না পেরে। তার মধ্যে 2টোই ছেলে ফিরে আসতে পারে, আর একজনকে পাওয়া যায়নি। বহু বছর পরে তার বরফে ঢাকা তার দেহ পাওয়া যায়। তো এই জায়গাটা এরকমই, কোনো দিক চিহ্ন নেই, পথের দিক চিহ্ন করে করে এগোতে হয়। এখান থেকেই একদিকে শিবলিঙ্গ পাহাড়, অপূর্ব তার গঠন দেখতে পাওয়া যায়, এবং
কি গোমুখ পৌঁছানোর 2 কিলোমিটার আগের থেকে রাস্তাটা তপবনের দিকে যারা যাবে তারা নদী পার করে ওপারে চলে যান। এখানে একটা হাতে টানা রোপওয়ে মতন আছে, যেটাতে তারা গঙ্গা পেরিয়ে ওপারে যায় এবং ওপার দিয়ে পথ যেটা একদম সোজাসুজি তপবন অব্দি চলে গেছে, যেখান থেকে সরাসরি শিবলিঙ্গ পাহাড় যে উঠেছে। এখানে একটা বিশাল ভ্যালি মতন, চার দিক থেকে যে বড় বড়, একদিক থেকে ভাগীরথী 3 সিস্টার্স, শিবলিঙ্গ, এই প্রত্যেকটা পাহাড় যে একদম উঠেছে মাটির থেকে, সেগুলো এখান থেকে দেখতে পাওয়া যায়। অপূর্বতার দৃশ্য। শোনা কিছু দূর আমি প্রধান উদ্দেশ্য ছিল সুদর্শন পাহাড়কে ভালো করে দেখা, সেই উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। কিছুটা হাঁটার পরেই দেখলাম সুদর্শন পাহাড় চোখের সামনে সুন্দর ফুটে উঠল। সামনে একদম ধপধপে সাদা সুদর্শন পাহাড়। আর একটু হাঁটার নেশা যেন চেপে বসেছে। এগিয়ে চলছে সেই দিকে। একদম নিরিবিলি, কোনো মানুষজন নেই, শুধু পাখির ডাক। এক জায়গায় দেখছি পুরো ঝুড়ো পাথর ওপর থেকে পড়ে পথ আটকে গেছে। আর সেই পাশে যে জলের ধারা, একটা নল নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে জল লিক করছে। পাথর নিচে নেমে পড়ে গেছে ধসের মতো। সরু পথ চলে গেছে। পোর্টাররা বললেন আর 300-400 মিটার মতন আছে, গেলেই গোমুখ ন্যাশনাল পার্ক আপনাকে স্বাগত জানাচ্ছে, আগেই লেখা রয়েছে। এবং এই গোমুখ ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার, মানে প্রায় 2 কিলোমিটার মতন এলাম। এটুকুই আমাদের আসার আমি ঠিক করেছিলাম, কেননা আমাকে নিচে চলে যেতে হবে। আমরা ফিরে যাব, আজকে আমরা গঙ্গোত্রীতে থাকবো না, কারণ আমার ছেলের শরীরটা ও নিতে পারছে না এই অল্টিটিউডের সাথে। তাই আমরা ঠিক করলাম আজকেই আমরা নিচে নেমে যাব। হর্ষিল আগে যাই, তারপরে হয়তো হর্ষিল থেকে আমরা আজকেই চলে যাব উত্তরকাশী। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো যে চাইবাসায় কিন্তু আপনারা থাকার জায়গা সেরকমভাবে খুব একটা পাবেন না। মেইনলি টেন্ট করে ওই গাছপালার মাঝখানে জায়গা আছে, প্লেন ল্যান্ড, সেখানে টেন্ট করে নিজেদের যারা তাঁবু নিয়ে যান তারাই সেখানে টেন্ট করে থাকবেন। আর যারা পারবেন তারা এগিয়ে যাবেন আরও 5 কিলোমিটার, 9 আর 5 মোটামুটি 13 কিলোমিটার মতন বা 14 কিলোমিটার মতন গেলে ভুজবাসাতে আপনারা লাল বাবার আশ্রম পাবেন। লাল বাবার আশ্রম এখান থেকে আপনারা মোটামুটি, যেহেতু 150 জনের বেশি একদিনে পারমিট দেওয়া হয় না, সেই জন্য মোটামুটি সেখানে গেলে জায়গা পেয়ে যাওয়া যায়। আর তারপরের দিন একদম অনেকেই ভুজবাসা থেকে সরাসরি গোমুখ করে নেমে আসে, কেউ কেউ আবার একদিন চাইবাসায় স্টে করে। আর আরেকটা জিনিস, যখন আপনারা এই গঙ্গোত্রী ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার দিয়ে ঢুকছেন, গোমুখের দিকে আর ঢুকবেন, তখন একটা পারমিট চেক হবে এবং তখন সঙ্গে যদি প্লাস্টিক যা যা থাকবে তার একটা হিসাব অনুযায়ী সে অনুযায়ী টাকা পে করতে হবে। এবং ওখানে কিছু প্লাস্টিক রেখে আসা যাবে না, যে কোনো প্লাস্টিকের বটল, কন্টেইনার যা যা নিয়ে যাবেন সেগুলো আবার হিসাব করে এখানে কিন্তু ফেরত দিলে তবে আপনাকে পেমেন্ট আবার সেই টাকাটা ফেরত দিয়ে দেবে। এটা যাতে পলিউশন ফ্রি থাকে জোনটা, এটা একটা ভালো কাজ। সত্যি এখানকার পরিবেশ, এখানকার ভূভাগ, এখানকার অ্যাটমসফিয়ার, চলার পথ অবর্ণনীয়। শুধু মনে হয় প্রকৃতি কি বিশাল এই পৃথিবী, আর তার সাথে একান্তে নিরিবিলিতে কিছু কথা বলার জন্য, নিজের সাথে কথা বলার জন্য যদি সময় থাকে তবে এ পথে চলুন। গোমুখ ট্রেকটা মোটামুটি মডারেট ট্রেক, কষ্ট আছে, অতএব পায়ের জোর এবং সেই অনুযায়ী মনোবল নিয়ে তবেই যাত্রা করবেন। যেহেতু আমরা যাব না, তাই আমার মনে কোনো
টেনশন নেই অতটা দূরে যেতে হবে বলে। যাদের একটা লক্ষ্য রয়েছে যে আজকে 14 কিলোমিটার যেতে হবে, মাঝখানে থাকার জায়গা নেই, তাদের মধ্যে একটা টেনশন আছে। আমার যেহেতু সেই টেনশনটা নেই, তাই আমি এদিক ওদিক ভালো করে দেখে দেখে হাঁটতে পারছি, সেটা একটা ফ্রি। আপনি যদি মনে করেন যে অত দূর যাবেন না, 3-4 কিলোমিটার যাবেন, 3-4 কিলোমিটারের মধ্যে বেশ সুন্দর, অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ভেতর দিয়ে পথ, 3-4 কিলোমিটার গিয়ে আবার ফিরে আসতে পারেন, তাহলে বেশ রিল্যাক্সলি হাঁটতে পারবেন। সেভাবেও নিজেকে প্রস্তুত করে নিতে পারেন। এবার সাদা বরফের পাহাড় ভেঙে কলকল করে বয়ে ছুটে চলেছে নদী তার আপন গতিতে। মনে হয় গলা ছেড়ে বলি, সেই নীল আকাশের পায়ে, সেই কোমল মেঘের গায়ে, সাদা বরফের বুকে নদী ঘুমায় স্বপ্ন সুখে। কবে মুখে তার রোদ লেগে নদী আপনি উঠিল জেগে, কবে একদা রোদের বেলা তাহার মনে পড়ে গেল খেলা। তাই ঝরে ঝরে ঝিরে ঝিরে নদী বাহিরিল ধীরে ধীরে, মনে ভাবিল যা আছে ভবে সবই দেখিয়া লইতে হবে। নিচে পাহাড়ের বুক জুড়ে গাছ উঠেছে আকাশ ফুরে, তারা বুড়ো বুড়ো তরু যত, তাদের বয়স কে জানে কত, তাদের খোপে খোপে গাঠে গাঠে পাখি বাসা বাঁধে কুটো কাটে, তারা ডাল তুলে কালো কালো আড়াল করেছে রবির আলো, তাদের শাখায় জটের মতো ঝুলে পড়েছে শ্যাওলা যত, তারা মিলিয়ে মিলিয়ে কাঁধ যেন পেতেছে আদার ফাঁদ, তাদের তলে তলে নিরিবিল নদী হেসে চলে খেল খেল। তারা কে পারে রাখিতে ধরে, সে যে ছুটে ছুটে যায় সরে, সে যে সদা খেলে লুকোচুরি, তার পায়ে পায়ে বাজে নুড়ি। যেন সত্যি রবীন্দ্রনাথের এই কবিতা এখানে বড় সত্যি হয়ে ধরা দিয়েছে।
feeling